নমস্কার। আজকে ধনুরাশিকে নিয়ে বলবো। ধনুরাশির ক্ষেত্রে শনিদেব যে মার্গী হচ্ছে এই 28শে নভেম্বর 2025 কিরকম প্রভাব দিবে। শনিদেব মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ এবং এই নক্ষত্রে থাকবে জানুয়ারি মাসের 20 তারিখ 2026 পর্যন্ত। তারপরে কিন্তু নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে থাকাকালীন কিরকম প্রভাব দিবে এই ধনুরাশির ক্ষেত্রে, কোন দিক থেকে ধনুরাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এবং তার সাথে বলবো যে এই নক্ষত্রে থাকাকালীন কোন কোন কাজ করা একদমই উচিত হবে না, সেটাও আজকের ভিডিওতে তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি যেটা গ্রহের গোচর এবং চন্দ্ররাশি অনুসারেই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলটি অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেল। আগামী দিনে ধনুরাশি সম্পর্কিত বহু ভিডিও আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। এই নক্ষত্রে শনি চতুর্থ ঘরে অবস্থান করছে এবং বর্তমানে ধনুরাশির কিন্তু ঢাইয়া চলছে। তো যাই হোক, শনি চতুর্থ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে। আবার ডিসেম্বরের 5 তারিখে দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পরিবর্তন করে চলে আসবে কেন্দ্রে। একটা খুব সুন্দর সংযোগ তৈরি হচ্ছে আগামী দিনে ধনুরাশির ক্ষেত্রে, কারণ রাশির উপর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে। সেরকম আবার দেবগুরু বৃহস্পতি শনির যে উচ্চ ঘর তুলা রাশিকে দেখবে পঞ্চম দৃষ্টি দিয়ে, এবং নবম দৃষ্টি দিয়ে দেখবে আবার শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে। সেরকম শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির রাশিতে মীন রাশিতে অবস্থান করছে। সেরকম কর্মের ঘরকে দেখবে, সেরকম আবার দেখবে হচ্ছে রাশিকে, অর্থাৎ শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশি এই ধনু রাশির উপর দৃষ্টি থাকবে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি। অর্থাৎ শনি দেখবে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে, আর দেবগুরু বৃহস্পতি দেখবে শনির উচ্চ রাশিকে, সেরকম আমার মূল ত্রিকোণ রাশিকে এবং সেরকম নিজের রাশিকেও। তো কত সুন্দর একটা সংযোগ তৈরি হচ্ছে আগামী দিনে। শুধু সময়ের অপেক্ষা ধনুরাশির ক্ষেত্রে, যে খুবই একটা ভালো উঁচু জায়গায় উঁচু লেভেলে পৌঁছাবে এবং বিগত দিনে যে দুঃস্বপ্নগুলো ছিল, যে কালো দাগগুলো ছিল, সেগুলো সহজেই কিন্তু ভুলে যাবে এই সময়কালে। অনেক কিছু পরিবর্তন দেখতে হবে, তবে সবার ক্ষেত্রে যে সমান হবে সেটাও না। অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্ঠিতে আবার গ্রহের অবস্থান খারাপ রয়েছে, অতএব তাদেরকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে যে কোন নক্ষত্রে আপনার জন্ম, সেই নক্ষত্রের কি প্রভাব রয়েছে, কোন এমন উপাচার করতে হবে যে জীবন সঠিক পথে এগোনো যায়, এগুলো কিন্তু একটা জ্যোতিষী বলতে হবে। তো যাই হোক, সেই সমস্ত দাদা দিদিদের কাছে বিশেষভাবে বলবো যে আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এছাড়া আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার না, আমাদের থেকেও বড় বড় সব জ্যোতিষী রয়েছে, তাদের কাছ থেকেও যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, পূর্বা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। আর দেবগুরু বৃহস্পতি যেখানে ইনভলভ সেখানটাতে কিন্তু ধর্ম, মায়া, মমতা, পরোপকারিতা, ঈশ্বরীয় শক্তি, জ্ঞানের ভান্ডার, মাঙ্গলিক কার্য সব কিছু কিন্তু উঠে আসে, কারণ গুরুই হচ্ছে এগুলোর কারক, গুরুই হচ্ছে জ্ঞানের কারক। গুরু ছাড়া কিন্তু চলবে না। আর গুরুর সাথে শনির সম্পর্ক হচ্ছে ওতপ্রোতভাবে জড়িত। শনি কিন্তু একমাত্র দেবগুরু বৃহস্পতির কাছে মাথা নত করে, কারণ ধর্ম আর কর্মের কিন্তু একটা মিল হয়। দেবগুরু বৃহস্পতি ধর্ম চেনাবে যে এটাই হচ্ছে ধর্ম, আর শনি ওই ধর্মের পথেই কর্ম করাবে, আর তার ফল কিন্তু শনি দিবে। এটাই হচ্ছে ধর্ম আর কর্মের বিশেষ গুণ, যার জন্য যেখানটাতে অন্যায় সেখানটাতে শনি থাকে না, যেখানটাতে ন্যায় সেখানটাতে শনি থাকে। তো ন্যায় মানেই হচ্ছে ধর্ম, অর্থাৎ ধর্মপথেই কর্ম করতে হবে। তো যার জন্য শনির সাথে দেবগুরু বৃহস্পতি অতপ্রতভাবে জড়িত এই শনি আর দেবগুরু বৃহস্পতি। আর সত্যি কথা বলতে গেলে কি যে মকর রাশি আর কুম্ভ রাশির আগে পরে কিন্তু ধনু রাশি, তারপরে কিন্তু পরে হচ্ছে মীন রাশি। সেরকম কিন্তু নক্ষত্রের দিক থেকেও পুষ্যা নক্ষত্রের আগে পরে পুনর্বসু নক্ষত্র, তারপরে হচ্ছে ওই অনুরাধা নক্ষত্রের আগে পরে বিশাখা নক্ষত্র, সেরকম উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের আগে পরে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। তবে নক্ষত্রের তো ফল দিবে, নক্ষত্রকে তো বুঝতে হবে, কারণ এটা নক্ষত্র পরিবর্তন নিয়েই আলোচনা হচ্ছে যে এই নক্ষত্রের শনি কি ফল দিবে, অর্থাৎ শনির নক্ষত্রের যে প্রভাব, সেই প্রভাবটাকে উঠাবে কিন্তু আমাদের জীবনে। সেটাও বুঝতে হবে যে এই নক্ষত্রে কি বলতে যাচ্ছে, কি বুঝাতে যাচ্ছে, কোন বিশেষ উপাচার রয়েছে, এগুলো কিন্তু অবশ্যই বুঝতে হবে। কারণ শনি মানে কি শ্রম, শনি মানে হচ্ছে সেবা, শনি মানে হচ্ছে কি ধৈর্য, শনি মানে হচ্ছে অনুশাসন, শনি মানে হচ্ছে দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু কিন্তু শনি থেকে উঠে আসছে। শনি কিন্তু ন্যায়ের দেবতা, কর্ম ফলদাতা, কর্মের যে ফল সেটা কিন্তু শনিই দিবে। তো যার জন্য এই নক্ষত্রের অবশ্যই প্রভাবগুলো বুঝতে হবে। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে।
পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে আমাদের জ্যোতিষশাস্ত্র কি বলছে? এই নক্ষত্রের ব্রহ্মাণ্ডে বিস্তার হচ্ছে 320 ডিগ্রি থেকে 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত, এবং এই নক্ষত্রকে বলা হয় উদয়মান শক্তি। এটা একটা তপস্যার নক্ষত্র, 2 তারা নক্ষত্র। এই হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে অজয় এক পদ, অর্থাৎ রুদ্রের একটি রূপ। অজয় এক পদ অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে একটা কঠিন তপস্যা, যেটা রুদ্রের একটি রূপ। এবং এই এক পায়ে দাঁড়িয়ে থেকেই কিন্তু অর্জুন মহাভারতের যুগে কিন্তু সেই সময় গভীর তপস্যা করেছিল, কঠিন তপস্যা করেছিল ভোলে আবার, এবং ভোলে আবার কাছ থেকে কিন্তু আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। তো অর্থাৎ কি এই নক্ষত্র কি বুঝাচ্ছে? যে জীবনে চলার পথে যতই কষ্ট আসুক সেই কষ্টকে সহ্য করে, পীড়াকে সহ্য করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া, এবং তার জন্য গুরুর দেখানো পথেই চলতে হবে, গুরুর আদেশে চলতে হবে, গুরুর জ্ঞানের দ্বারা চলতে হবে। কারণ তপস্যা করতে গেলে গুরুর সান্নিধ্যের প্রয়োজন, গুরুর আশীর্বাদের প্রয়োজন, গুরুর দেখানো পথেরই প্রয়োজন। অর্থাৎ শনি কিন্তু এই নক্ষত্রেই চতুর্থ ঘরে বসে কর্মের ঘরে দৃষ্টি পড়ছে। শনির যে তৃতীয় দৃষ্টি সেটা ষষ্ঠ ঘরে পড়ছে, সপ্তম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, এবং দশম দৃষ্টি পড়ছে একদম দেবগুরু বৃহস্পতির রাশি, মূল ত্রিকোণ রাশি ধনু রাশির উপর। সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতি 5ই ডিসেম্বরের পর থেকে যে জিনিসটা ঘটতে যাচ্ছে এই ধনু রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, যে চলে আসবে সপ্তম ঘরে মিথুন রাশিতে চলে আসবে এবং নিজের রাশিকে দেখবে। সেরকম কিন্তু শনির উচ্চ রাশি তুলা রাশিকে দেখবে, সেরকম কিন্তু শনির মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে দেখবে। অর্থাৎ শনির একদম মেন রাশিগুলোকে, উচ্চ রাশি এবং মূল ত্রিকোণ রাশিকে দেখবে। আর শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে। দেবগুরু দৃষ্টি রাহুর উপরে থাকবে, রাহু আবার নিজের নক্ষত্র শতবির সাথে অবস্থান করছে। রাহুকে বলা হয় শনিবদ রাহু, শনির সমান ফল দিয়ে দেয়। অর্থাৎ এই সময়কালে নিজের মানে দেবগুরু বৃহস্পতির বিশেষ কৃপা লাভ করবে রাহু, এবং তার সাথে কিন্তু আবার শনির বলে বৃদ্ধি করে দিবে। অর্থাৎ চারিদিক থেকে একটা উন্নতির শুধু অপেক্ষা করছে ধনু রাশির জন্য। ধনু রাশির সর্বদিক থেকে একটা উন্নতি অপেক্ষা করছে এই ডিসেম্বরের 5 তারিখ থেকে, এবং শনির এই মার্গী অবস্থা থেকে। তো যাই সেই সময় বিশেষভাবে আলোচনা করব যখন দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র জীবনে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসবে। এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল দেওয়া হয়েছে জ্যোতিষশাস্ত্রে, সেটা কিন্তু বলা হয়েছে তলোয়ার, অর্থাৎ যেটা রক্ষা হেতু ব্যবহার করা হয়, ভয় দেখানোর কাজে ব্যবহার করা হয়, শাসন কার্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবং আরও একটি কিন্তু এর যে সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু হচ্ছে কি মুখোশ। তো মুখোশ বলতে কি, যে মুখোশ আমাদের মানে যে মুখোশটার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে ভিন্ন রূপ, এক কথায় সেটাও হতে পারে। আর জোকার যে মুখোশগুলো হয় আর কি, সেই মুখোশের কিন্তু কথা বলা হচ্ছে, অর্থাৎ একটা ভিন্ন রূপ বা ভিন্ন কার্য সেটাও কিন্তু বুঝাচ্ছে। তো অর্থাৎ এই সময়কালে এই যে তলোয়ারের কথা বললাম, এটা কিন্তু বিশেষভাবে প্রশাসন জিনিসটাকে বুঝাচ্ছে। প্রশাসনের যারা উচ্চ আধিকারিক পদে রয়েছেন, যারা ডিফেন্স লাইনে রয়েছেন, সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, যত রকম প্রশাসন লাইনে রয়েছেন উচ্চ আধিকারিক, সেই জিনিসগুলোকে কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে। আবার তলোয়ার কিন্তু লোহা দিয়েই তৈরি, অর্থাৎ শনির বস্তু সাথে যারা যুক্ত রয়েছেন। লোহা তো আকরিক, অর্থাৎ যত রকম আকরিক পদার্থ রয়েছে সমস্ত, এছাড়া শনি তো লোহা, এবার লোহার বস্তুর সাথে যারা যুক্ত, যে কোনো লোহার আইটেম হোক, সেই সমস্ত কাজের, কিংবা যে কোনো আকরিক পদার্থ হোক, কয়লা থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু বিশেষ উন্নতি করতে পারবে। কারণ কর্মের ঘরেই কিন্তু সেই জুতিটা তৈরি করছে। কিন্তু শনি থেকে সেই জিনিসটাও বুঝাচ্ছে, ধৈর্যের ব্যাপার বললাম, এবং কর্মক্ষেত্রে কষ্ট হলেও, সংঘর্ষ হলেও সেই জিনিসটাকে কিন্তু গায়ে মাখানো যাবে না যে আমি সংঘর্ষ করছি। যত সংঘর্ষ হবে সেটাই মনে করতে হবে অপরচুনিটি, সেটাই মনে করতে হবে এটাই ভাগ্য, এটাই আমার মেন জিনিস। তাহলেই সেই জায়গাতে কর্মক্ষেত্রে উন্নতি দিবে শনি এই সময়কালে। আবার যে মুখোশের কথা বললাম, দেহের উপরে যা পরি সবই তো মুখোশ, A to Z। অর্থাৎ এই সময়কালে সব দিক থেকে উন্নতি, শনি সংক্রান্ত যে সমস্ত, যেমন চামড়ার বস্তু থেকে আরম্ভ করে A to Z। চতুর্থ ঘরে অবস্থান করছে শনি চতুর্থ ঘরে অবস্থান, কর্মের ঘরে দৃষ্টি দিচ্ছে। অর্থাৎ সন্তান যে কর্ম করবে সেই কর্মেই উন্নতি, কিন্তু কিছুটা হলেও সংঘর্ষ থাকবে, এবং সেই সংঘর্ষটাকে অপরচুনিটি ভাবতে হবে। আর তার সাথে শনির কিন্তু ধৈর্য জিনিসটা উঠে আসছে। এবং শনি এই যে নক্ষত্র পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে, মেন এলিমেন্ট হচ্ছে কি আকাশ তত্ত্ব। অর্থাৎ এখানে বিশাল জ্ঞানের ব্যাপার কিন্তু উঠে আসছে। শনি চতুর্থ ঘরে অবস্থান করছে, এটা কলেজের শিক্ষা,
উচ্চশিক্ষার ঘর দেবগুরু বৃহস্পতি 5ই ডিসেম্বর রাশির সপ্তম ঘরে চলে আসবে, রাশির উপর দৃষ্টি থাকবে, অর্থাৎ শিক্ষার ব্যাপারটা কিন্তু যথেষ্ট এই সময়কালে উঠে আসছে। এবং দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে রাহুর উপর ডকুমেন্টেন্সির ঘরে, অর্থাৎ কাগজপত্র, শিক্ষা, জ্ঞান এগুলো কিন্তু বিশেষভাবে উঠে আসছে। যারা মহাকাশ গবেষণায় রয়েছেন, যারা এমনি গবেষক হিসাবে কাজ করছেন, রিসার্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন, অধ্যাপক হিসাবে কাজ করছেন, তাদের জন্য কিন্তু বিশেষ এই সময়কালে লাভবান হবে। সরকার বা যেই প্রতিষ্ঠানে কাজ করুক সেখান থেকে কিন্তু সাম্মানিক পদ পাওয়ার বিশাল সম্ভাবনা থাকবে এই ধনুরাশির জীবনে। এছাড়া এই নক্ষত্রে যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বললাম, এই নক্ষত্রের যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা কিন্তু ব্রহ্মদেবকে বলা হয়েছে, যে পশুর কথা বলা হয়েছে সেটা কিন্তু সিংহের কথা বলা হয়েছে, যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু সারসকে বোঝাচ্ছে, এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছকে বোঝাচ্ছে। তা আম গাছের ফল তো প্রথমে কি হয়, টক হয়, তারপরে তো মিষ্টি হয়ে যায়, সেটাও কিন্তু বোঝাচ্ছে। অর্থাৎ নিজের কর্মক্ষেত্রে বিশেষ বিশ্লেষণের প্রয়োজন রয়েছে, নিজেকে সেই বিশ্লেষণ করে টক থেকে মিষ্টিতে পরিণত করা। এই যে একটা সংগ্রাম, সংঘর্ষ, নিজের জীবনকে বিশ্লেষণ করে সেই জিনিসকে সেই উন্নতির পথে নিজেকে নিয়ে যাওয়া, সেটাও কিন্তু বোঝাচ্ছে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এই শনিদেবের অবস্থান। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকে বলা হয় কি উদয়মান শক্তি, যে ভিতরের যে শক্তি, যে আধ্যাত্মিক শক্তি, সেই শক্তিটাকে জ্ঞানের মাধ্যমে বিকশিত করে ফেলা, অর্থাৎ সেই পথে যাওয়া যেখানটাতে ঈশ্বরের কাছে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হয়ে যাওয়া। এবং সেটা সবসময় এই যে তপস্যা, সেই জিনিসটা তো কি আসে, গুরুর মাধ্যমে তো আসে, কারণ তপস্যা করতে গেলে তো গুরুর দেখানো পথেই চলতে হবে। তাহলে সেই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে মাথা ঠান্ডা করে করতে হবে, এবং যে বিষয়ের উপর কাজ করা হবে তার যে অভিজ্ঞ কেউ যদি জ্ঞানী ব্যক্তি থাকে তার কাছ থেকে পরামর্শ নিতে হবে, নিয়ে নিজের জীবনকে এগিয়ে নিয়ে চলতে হবে। এটাও কিন্তু বুঝাচ্ছে যে নিজে সব কিছুতে মাতব্বরি করলাম, নিজের ডিসিশন নিলাম, সেটাও কিন্তু করা চলবে না। কারণ শনি যে ঘরটাতে অবস্থান করছে সেটা মায়ের ঘর, আর যে ঘরে দৃষ্টি দিচ্ছে সেটা কিন্তু পিতার কর্মের ঘর। অতএব যে কর্মটা করবে তার আগে কিন্তু বিশেষভাবে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে। অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে অভিজ্ঞ লোকের পরামর্শ এই সময়কালেও নিতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিটা যেটা পড়ছে সেটাও কিন্তু পড়ছে যেরকম ছোট ভাই বোনদের ঘরে, সেরকম আবার পঞ্চম দৃষ্টি পড়ছে বাড়ির গুরুজনদের ঘরে। তো যে কোনো কাজ করতে গেলে বাড়ির কিন্তু অবশ্যই ভালো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে। কারণ দেবগুরু বৃহস্পতির রাশিতে অবস্থান করছে, সেরকম দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আর দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিটা পড়ছে শনির উচ্চ ঘর তুলা রাশিতে পড়ছে, যেটা একাদশ ঘর। তো একাদশ ঘরটা কি বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকদের বুঝায়। তো সেরকম কিন্তু অতএব বয়োজ্যেষ্ঠ লোকেদের সাথে আলাপ আলোচনার প্রয়োজন রয়েছে। এবং যে নবম দৃষ্টিটা সেটা ডকুমেন্টেন্সির ঘরে পড়ছে, অর্থাৎ কাগজপত্র যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোও কিন্তু বড় বাড়ির অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেওয়া এই সময়কালে একান্ত প্রয়োজনীয় মনে হচ্ছে। এবং তার সাথে শনি যে তৃতীয় দৃষ্টি পড়ছে একদম ষষ্ঠ ঘরে যে পড়ছে, অতএব এই সময়কালে যতই গভীরে পড়ে যাক এই ধনুরাশি এগিয়ে যেতে পারবে। এবং নিজেকে সবসময় একটা এদের চিন্তাধারাটা অন্যরকম হবে এই সময়কালে, নিজেকে কিভাবে কর্মের মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে পারবে। কারণ ষষ্ঠ ঘর থেকেও কিন্তু কর্মের বিচার করা হয়। এই সময়কালে শত্রুরাও যথেষ্ট পিছনে সরবে, এবং নিজের কর্মকে বিস্তার করার জন্য যারা ঋণের চেষ্টা করছেন সেই ঋণের কাজগুলোও কিন্তু যথেষ্ট ভালো হবে এই সময়কালে ধনুরাশির। ধনুরাশি এই যে নক্ষত্র, এই নক্ষত্রের আবার কিন্তু মাইনাস দিক রয়েছে, সেটা হচ্ছে কি বিবাহের দিকটা। এদের বিবাহের দিকটা একটু দেরিতে হয়, এবং হলেও কিন্তু এরা যথেষ্ট আবার সুখী হয়, কিন্তু এদেরকে কেউ চিনতে পারে না প্রথমে, তারপরে কিন্তু এদের বিবাহের দিকটা যথেষ্ট ভালো হয়। এই নক্ষত্রে বিশেষ করে যে কাজগুলো করা উচিত না সেটা হচ্ছে কি বিবাহের সম্বন্ধ ঠিক করা উচিত না। অর্থাৎ যেদিন চন্দ্রমা এই নক্ষত্রেই চলে আসবে সেদিন কিন্তু বিবাহের দিন ঠিক এগুলো করা যাবে না। তারপরে কোনো বাড়ির ভিত স্থাপন করা যাবে না, কোনো কোম্পানির ভিত স্থাপন করা যাবে না, এগুলো কিন্তু করা ঠিক হবে না এই নক্ষত্রে। তবে এই নক্ষত্রে কিন্তু আবার গুরুর সাথে পরামর্শ বা গুরুর জ্ঞান বা তপস্যা জিনিস বা গুরুর দীক্ষা, এই সমস্ত জিনিস কিন্তু নেওয়া যাবে বিশেষ করে। তো যাই হোক, এই সময়কালে অবশ্যই হনুমান চল্লিশা, বজরং বাণ, তারপর হচ্ছে শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। এবং এই যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র বললাম, অজয় এক পদ, রুদ্রের এক রূপ, অতএব ভুলে আবার বিশেষ অভিষেক করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র বিশেষ মুদ্রা দ্বারা করবেন, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। এছাড়া বজরংবলীর মন্দিরে সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল এই সময়কালে পাওয়া যাবে। এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন,
পিতামাতার আশীর্বাদ নেবেন। এবং তার সাথে বলবো এই নক্ষত্রে কিন্তু যাদের শরীরে ব্যথা বিষ এগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, অতএব নিজের শরীর স্বাস্থ্যের দিকেও একটু কিছুটা হলেও সাবধানে থাকতে হবে। এবং চতুর্থ ঘরে থাকছে শনি, যতই ভালো প্রভাব দিক খারাপ তো প্রভাব থাকছে, অতএব নিজের পিতা মাতার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু বিশেষভাবে মেনে চলতে হবে। তো আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।